সালের মে মাসে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিওর অন্যতম শীর্ষ কর্মকর্তা প্রদীপ কুরুলকারকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দেশটির অ্যান্টি টেররিজম স্কোয়াড। খবরটা শুনে অনেকেই আকাশ থেকে পড়েছিলেন। ডিআরডিও এমন একটা সংস্থা যারা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। ভারতের সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ কিংবা রিজার্ভ ফোর্স সবারই নানা গোপন তথ্য ডিআরডিওর কাছে আছে। এমন একটি সংস্থার এত বড় বিজ্ঞানী যখন অ্যান্টি টেররিজম স্কোয়াডের হাতে গ্রেপ্তার হন, তখন বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ার কথা। প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছিল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের গোয়েন্দাদের হাতে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে। আর এই নথি পাকিস্তানের গোয়েন্দারা হাতিয়ে নিয়েছিল সুন্দরী নারীর টোপ ব্যবহার করে। নারী লিপসু প্রদীপ নিজের অজান্তেই পা দিয়েছিলেন হানি ট্র্যাপের কুখ্যাত জালে। হোয়াটসঅ্যাপে সুন্দরী নারীর সঙ্গে বন্ধুত্বের বিনিময়ে তিনি শত্রুপক্ষের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ সব তথ্য। আপনি যদি এসপিএনআরই এজেন্সিগুলো সম্পর্কে সামান্য জ্ঞানও রাখেন কিংবা বিশ্বের দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোয়েন্দা সংস্থাগুলোর কর্মপদ্ধতি সম্পর্কে জেনে থাকেন, তাহলে এই হানি ট্র্যাপ শব্দটা আপনার কাছে অপরিচিত হওয়ার কথা নয়। প্রদীপের পরিণতিটাও খুব বেশি অবাক করবে না আপনাকে। হানি ট্র্যাপ শব্দটার একটা সুন্দর বাংলা প্রতিশব্দ করা যায়, সেটি হলো ভালোবাসার ফাঁদ। তবে এই ভালোবাসা যে শুধু মানসিক, এমনটা কিন্তু দেখা যায় না। ক্ষমতাধর কিংবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে গোপন কোনো তথ্য বা সেবা আদায়ের উদ্দেশ্যে তাকে কামনার ফাঁদে ফেলে সেই তথ্য অথবা সেবা আদায় করে নেওয়াটাকেই হানি ট্র্যাপ বলা হয়। হানি ট্র্যাপে এমন সব ব্যক্তিকেই ফেলা হয় যাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, হুমকি দিয়েও কাজ আদায় করা যায় না। তখন একটাই উপায় থাকে কার্যোদ্ধারের, সেটি হলো মানুষটির পেছনে এক বা একাধিক নারীকে লেলিয়ে দেয়া। কামনার ফাঁদে ফেলে তারাই আপনার জন্য আপনার কাঙ্ক্ষিত কর্মটি সাধন করে দেবে। হানি ট্র্যাপে টাকা নয়, কামনা আর যৌনতাই প্রাধান্য পায় সবচেয়ে বেশি। একদম লেটেস্ট উদাহরণ দিয়ে শুরু করা যাক। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরব কিছুদিন আগেই ফ্রান্সে গ্রেপ্তার হয়েছিলেন। রাশিয়ার কাছে এনক্রিপ্ট করা ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পর 2014 সালে রাশিয়া থেকে পালানো দুরব দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর লক্ষ্যবস্তু ছিলেন। টেলিগ্রামের অসংযমী ব্যবহার এবং এই প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বিশ্বজুড়ে মাদক পাচার এবং শিশু নির্যাতনে জড়িত থাকা সহ বিভিন্ন অভিযোগে কিছুদিন আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফ্রান্স সরকার। আজারবাইজান থেকে ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্সে অবতরণের পরপরই দুরবকে গ্রেপ্তার করেছিল ফ্রান্সের পুলিশ। সেই বিমানে দুরবের সঙ্গে ছিলেন জুলি ভাবিলোভা নামের এক তরুণী। মিডিয়াতে আসা তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরেই পাভেলের সঙ্গে দেখা যাচ্ছিল জুলিকে। তাদের দুজনের মধ্যে প্রেম ছিল বলেও দাবি করেছেন অনেকে। জুলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দুজনকে একসাথে দেখা গেছে। কিন্তু পাভেলের গ্রেপ্তারের পর জুলি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। তিনি কোথায় আছেন, কেমন আছেন, পাভেলের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছে কিনা, এসব কিছুই জানা যাচ্ছিল না। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করছিলেন জুলির ইনস্টাগ্রাম পোস্টের কারণেই ফ্রেঞ্চ গোয়েন্দারা পাভেলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পেরেছিলেন। 24 বছর বয়সী জুলি একজন ক্রিপ্টোকারেন্সি স্পেশালিস্ট। দুবাইয়ে কাজ করতেন তিনি। সেখানেই পাভেলের সঙ্গে পরিচয় তার এবং ঘনিষ্ঠতা। দুজনে একসঙ্গে বিশ্বের বেশ কিছু দেশে ঘুরে বেরিয়েছে। ইনস্টাগ্রামে সেসব মুহূর্তের ছবিও শেয়ার করেছেন জুলি। উজবেকিস্তান বা আজারবাইজানে ছুটি কাটাতে গিয়ে পাভেল এবং জুলির হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি এখনও শোভা পাচ্ছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ দাবি করেছেন পাভেলকে গ্রেপ্তারের জন্য জুলিকে তোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তাকে হানি ট্র্যাপ বানানো হয়েছিল। পাভেলও সেই ফাঁদে পা দিয়েছেন। অথচ পাভেলের পরিবার জুলিকে সেভাবে চিনতই না। তাদের সঙ্গে জুলির কখনো দেখাও হয়নি। যেভাবে তিনি পাভেলকে নিজের প্রেমের জালে ফেলেছেন, তাতে করে অনেক সিকিউরিটি স্পেশালিস্ট বলেছেন যে জুলিকে বেশ কয়েক বছর ধরেই এরকম একটা হাই ভোল্টেজ অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করা হচ্ছিল। কেউ কেউ অবশ্য বলেছেন যে হানি ট্র্যাপ নয়, বরং অসাবধানতাবশতই এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন জুলি। এতে করে পাভেলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এটা বুঝতে পারেননি তিনি। কিন্তু তারপরেই প্রশ্ন আসে, তাহলে পাভেলের গ্রেপ্তারের পর কোথায় ভোজবাজির মতো মিলিয়ে গেলেন তিনি? কারা তাকে অদৃশ্য হয়ে যেতে সাহায্য করল? পাভেল আসলেই হানি ট্র্যাপের শিকার হয়েছেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে অনেকেরই। তবে দ্বিমত থাকবে না মর্দে চাই ভানুর গল্পটা নিয়ে। ইসরায়েলের এই নাগরিক সে দেশের একটি নিউক্লিয়ার প্লান্টে কাজ করতেন টেকনিশিয়ান হিসেবে। 1986 সালে তিনি ব্রিটেনে গেলেন বেড়াতে, আর গিয়ে প্রখ্যাত ইংরেজি দৈনিক সানডে টাইমসের অফিসে গিয়ে দাবি করলেন ইসরায়েলের কাছে নাকি পারমাণবিক অস্ত্র আছে। নিজের দাবির সপক্ষেও কিছু যুক্তি দিলেন তিনি। চারিদিকে সাড়া পড়ে গেল। সানডে টাইমস কর্তৃপক্ষ জানত ভানুর উপর যে কোনো সময় হামলা হতে পারে, তাই তারা লন্ডনের একটি সেফ হাউসে ভানুর থাকার ব্যবস্থা করল। এখানে যে ভানু থাকছেন সেটা যাতে কাকপক্ষীয় না জানে এমন গোপনীয়তা রক্ষা করা হলো পুরো ব্যাপারটায়। তবে ভানুর প্রতিপক্ষ যেহেতু মোসাদ, তারাও আটঘাট বেঁধেই নেমেছিল। এদিকে ভানুর তো বন্দি দশা ভালো লাগে না। তার খোলা আকাশ দেখতে ইচ্ছে করে, লন্ডনের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। মাঝে মধ্যেই তিনি কাউকে না জানিয়ে সেফ হাউস থেকে বেরিয়ে পড়তেন। নিজের মতো করে ঘুরে বেড়াতেন, আবার ফিরে আসতেন। এভাবে বেড়াতে গিয়েই সিন্ডি নামের এক ইতালি নারীর সঙ্গে পরিচয় হয় তার। দুজনের মধ্যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে।
কিন্তু আচমকা সিন্ডি ভানুকে জানায় তার নিজের দেশে ফিরে যেতে হবে। লন্ডনে থাকা আর সম্ভব নয়। ভানু সিন্ডিকে জানালেন তিনিও ইতালিতে যেতে চান, বাকিটা জীবন সিন্ডির সাথেই কাটাতে চান তিনি। সানডে টাইমস কর্তৃপক্ষকেও ব্যাপারটা জানালেন ভানু। তারা আপত্তি করলেও বাধা দিল না। নির্ধারিত দিনে লন্ডন থেকে রোমের বিমানে চড়লেন ভানু। সিন্ডি তার কয়েকদিন আগেই ইটালি চলে গেছেন। রোমে গিয়ে মোসাদের হাতে গ্রেপ্তার হলেন ভানু, যা তিনি কখনো কল্পনাও করেননি। মালবাহী জাহাজে করে তাকে ইসরায়েলে নিয়ে আসা হলো, তারপর করা হলো বিচারের মুখোমুখি। এখানে এসেই জানতে পারলেন সিন্ডি নামে আসলে কেউ নেই। তার সঙ্গে এতদিন প্রেমের অভিনয় করেছিলেন শেরিল নামের এক মহিলা মোসাদ এজেন্ট। হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন বেচারা ভানু। তবে হানি ট্র্যাপে যে শুধু নারীকেই মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এমনটা কিন্তু নয়, পুরুষরাও হতে পারেন হানি ট্র্যাপের হাতিয়ার। ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক জেরেমি অলফ্যান্ডেনের গল্পটা শুনলে সেরকমই মনে হবে। 60-এর দশকে তার পোস্টিং ছিল রাশিয়ার মস্কোতে। কেজিবির গোয়েন্দারা তাকে দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। জেরেমির যে নারী এবং পুরুষ দুই ধরনের মানুষের প্রতি আসক্তি আছে সেটা তারা জানতেন। এ কারণে সুদর্শন এক এজেন্টকে তার পেছনে লাগানো হয়। সেই এজেন্টের সঙ্গে সম্পর্ক হয় জেরেমির। কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পৌঁছে যায় কেজিবির কাছে। এসব ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে কেজিবি এজেন্টরা ব্ল্যাকমেল করতে শুরু করে জেরেমিকে। তাকে বলা হলো তার কানেকশন কাজে লাগিয়ে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের গোপন তথ্য কেজিবির হাতে তুলে দিতে হবে। জেরেমি অবশ্য সেটা করেননি, বরং ব্রিটেনে গিয়ে তিনি ব্রিটিশ সিক্রেট সার্ভিস SIS-কে সব বলে দিলেন। SIS তখন জেরেমিকে প্রস্তাব দিল জেরেমি যাতে ডাবল এজেন্ট হিসাবে কাজ করেন, অর্থাৎ রাশিয়ানরা জানবে জেরেমি তাদের পক্ষে। আসলে জেরেমি কাজ করবেন ব্রিটেনের হয়েই। কেজিবির গোপন তথ্য SIS-কে সরবরাহ করবেন তিনি। যদিও ডাবল এজেন্ট হিসাবে জেরেমির কেরিয়ার খুব একটা লম্বা হয়নি, কারণ রাশিয়ানরাও কখনো তাকে বিশ্বাস করেনি, আবার কেজিবি থেকে প্রস্তাব পাওয়ায় SIS এজেন্টরাও তাকে ভালো চোখে দেখত না। হানি ট্র্যাপের কথা উঠলেই আরেকটা নাম নিতেই হয়, নামটা মাতাহারির, যার ভালো নাম মার্গারেটা গেট্রুডা জেল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ডাবল এজেন্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। জার্মান উচ্চপদস্থ সেনাদের সঙ্গেও তার মেলামেশা ছিল, আবার মিত্রবাহিনীর টপ লেভেলের সামরিক কর্মকর্তাদেরও আস্থাভাজন ছিলেন তিনি। অবশ্য এর অনেক আগে থেকেই ইউরোপের পুরুষরা ছিলেন মাতাহারিতে মুগ্ধ। মাতাহারি পেশায় ছিলেন স্ট্রিপ ড্যান্সার। সমাজের ওপরতলায় ছিল তার বিচরণ। তার প্রেমিকদের মধ্যে ছিলেন মন্ত্রী, শিল্পপতি, এমনকি উচ্চপদস্থ আর্মি অফিসাররাও। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পর দুই পক্ষের গোয়েন্দারা বুঝতে পেরেছিলেন মাতাহারিকে গুপ্তচর হিসেবে ব্যবহার করতে পারলে তার মাধ্যমে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাওয়া সম্ভব। এ কারণেই জার্মানরা প্রথমেই তার সঙ্গে যোগাযোগ করে। মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক তথ্য এনে দেওয়ার বিনিময়ে মোটা টাকার পারিশ্রমিক দেওয়ার চুক্তি হয় তার সঙ্গে। অসুস্থ দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে আসা দুই সন্তানের ভরণপোষণের জন্য অনেকগুলো বছর সংগ্রাম করা মাতাহারির সামনে বিকল্প হয়তো ছিল না তখন, কারণ বিশ্বযুদ্ধের কারণে ইউরোপের ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়েছিল। তার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছিল সেই সময়। এরই মধ্যেই মাতাহারির তৎকালীন প্রেমিক যুদ্ধে আহত হলেন। তার সঙ্গে দেখা করতে চাইলেন মাতাহারি। ফ্রান্সের সামরিক কর্মকর্তারা শর্ত দিলেন প্রেমিকের সঙ্গে মাতাহারি দেখা করতে পারবেন, পাশাপাশি তাকে 10 লক্ষ ফ্রাঁ দেওয়া হবে, কিন্তু বিনিময়ে তাকে ফ্রান্সের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করতে হবে। জার্মান সেনা কর্মকর্তাদের পেটের ভেতর থেকে মূল্যবান তথ্য এনে দিতে হবে। নিজের রূপের জাদুতে এক জার্মান অফিসিয়ালকে পটিয়ে মাতাহারি সেটা এনেও দিলেন, কিন্তু তার কথাবার্তা সন্দেহজনক মনে হলো সেই জার্মান কনসুলার অফিসারের কাছে। তার আদেশ অনুযায়ী বার্লিনে একটা গোয়েন্দা বার্তা পাঠানো হলো, যেখানে বলা হয়েছিল এজেন্ট H21-এর কাছ থেকে ফ্রান্সের সেনাবাহিনীর ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অবধারিতভাবেই এই রেডিও বার্তাটি ফ্রান্সের হাতে এসে পড়ে। বর্ণনার সঙ্গে মিলিয়ে ফরাসি কর্তারা বুঝলেন H2 আসলে আর কেউ নন, মাতাহারি। মিশন শেষ করে ফ্রান্সে ফিরলেন মাতাহারি। 10 লাখ ফ্রাঁ বুঝে নেবেন তিনি। প্রেমিককে বিয়ে করে 2 সন্তানকে নিয়ে সুখে ঘর বাঁধবেন, এমনটাই তার স্বপ্ন। কিন্তু পুরস্কার দেওয়ার পরিবর্তে উল্টো গ্রেপ্তার করা হলো তাকে। জার্মান রেডিও বার্তা থেকে পাওয়া তথ্য মিলিয়ে মাতাহারিকে বিশ্বাসঘাতক হিসেবে অভিহিত করা হলো ফ্রান্সের আদালতে। মাতাহারিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হলো না। প্রহসনের বিচারে ফাঁসির সাজা দেওয়া হলো মাতাহারিকে। ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে কার্যকর করা হয়েছিল মাতাহারির মৃত্যুদণ্ড। সেই মৃত্যুর খবরে ফ্রান্সে সেদিন কেউ চোখের জল ফেলেনি, বরং বিশ্বাসঘাতকের কঠিন সাজা হয়েছে ভেবে আত্মতৃপ্তিতে ভুগেছে। মাতাহারি আসলেই দোষী ছিলেন, নাকি ছিলেন পরিস্থিতির শিকার, নাকি তাকে ঘিরে রচিত হয়েছিল গভীর এক চক্রান্ত? কেউ খতিয়ে দেখতে যায়নি তখন। এমনকি মাতাহারির মৃতদেহটাকে দাফনও করতে এগিয়ে আসেনি কেউ। পরে এক মেডিকেল কলেজের শিক্ষার্থী দেহটা নিয়ে যায় রিসার্চের জন্য। তবে শুধু যে অতীতে হানি ট্র্যাপের ব্যবহার ছিল এমনটা কিন্তু নয়। বর্তমানে হানি ট্র্যাপের ধরন বদলেছে। ডিজিটাল যুগে এখন হানি ট্র্যাপ অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের হানি ট্র্যাপাররা ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। এর মাধ্যমে তারা শিকারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং পরবর্তীতে তাকে ফাঁদে ফেলে। বর্তমানের গোয়েন্দা সংস্থাগুলো শুধু নারী বা পুরুষকেই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কেও হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। AI এর মাধ্যমে সুন্দরী নারী বা সুদর্শন পুরুষের ভুয়া প্রোফাইল তৈরি করে শিকারকে প্রলুব্ধ করা হচ্ছে, এবং একবার যদি কেউ সেই মোহে পড়ে যায় তবে তার কাছ থেকে তথ্য বের করে আনাটা সময়ের ব্যাপার মাত্র।
আর এই ধরনের ডিজিটাল হানি ট্র্যাপে এখনকার সময়ে শিক্ষিত ও সচেতন মানুষেরাই বেশি পা দিচ্ছেন, কারণ তারা হয়তো ভাবেন যে অনলাইন চ্যাটিংয়ের মাধ্যমে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে অনলাইন থেকে তথ্য চুরি করা বা কাউকে ব্ল্যাকমেইল করা এখনকার দিনে অনেক বেশি কার্যকরী। হানি ট্র্যাপ থেকে বাঁচার আসলে কোনো নির্দিষ্ট সূত্র নেই, তবে সচেতনতাই হতে পারে এর একমাত্র প্রতিষেধক। অপরিচিত বা সন্দেহজনক কারো সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে অন্তত 2 বার ভাবা উচিত। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের ক্ষেত্রে এই সতর্কতা অনেক বেশি জরুরি, কারণ তাদের একটি ছোট ভুল পুরো দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রদীপ কুরুলকর বা ভানুর গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের দুর্বলতাকে পুঁজি করেই চিরকাল এই হানি ট্র্যাপের জাল বিস্তৃত হয়েছে। হয়তো সামনের দিনে এই ফাঁদ আরও বেশি অত্যাধুনিক হবে, আরও বেশি সূক্ষ্ম হবে, কিন্তু এর পেছনের মূল উদ্দেশ্যটা কিন্তু সবসময় একই থাকবে, আর সেটি হলো তথ্য এবং ক্ষমতা। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। হানি ট্র্যাপ বা গোয়েন্দা বৃত্তির এসব অজানা গল্প নিয়ে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব রোমাঞ্চকর এবং অজানা বিষয়ের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।